লিগও তারা তৈরি করেছে। আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে, এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম। মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয়, তার এফিসিয়েন্সিও কম হয়। বুঝতে পারছেন না? এটা বলার দরকার নেই। আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম শব্দটা বলতে আমরা ভয় পেয়েছি। আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ। বুঝতে পারছেন না? আপনি যার অধীনে চাকরি করতেন, নাইমুল ইসলাম খান সাহেব, তো কই তাকে তো গ্রেফতার করেনি, তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে। এটা কি করে সম্ভব? আপনি বলছেন যে এই বর্তমান যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলো তো মশকরা। মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন ধরেন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একদম অমৃত সেবী, মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে রোজগার এসছে, যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমরা কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই ঘটনা মিথ্যা মামলা দেওয়া। আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত, সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না। আমরা মনে হয় যেটি আসলে অনেকে মনে রাখবে না। মডেলটা বলি, খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন, আমরা দেশে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমুদয়ে। আপনি যদি কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে 71 সনে, সেই বিচারটা যদি 70 দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের করা লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন 20 বছর পরে বেগম জাহানারা ইমাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন। কিন্তু তার দাবি কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পচতে থাকে, এটা পচা শামুকে কাটা পায়ের মতো। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল কনফেশন করলে তো হয় যে আমি এটা ভুলভাল করেছিলাম ভাই, আমি করবো না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। রাইট, যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। রাইট স্যার। স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে, আমি বলি আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা। স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন, তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গায় আসেন, সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত? আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে যখন ক্ষমা চায়, আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন, এটা প্রমাণ পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার। কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী, কারো পিএইচডিও আছে 2টো 1টা 1.5টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন, মানে জানি না, মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী এরা। আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দে, আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক, মানে না জনগণের মাল আক্ষরিক, রি মানে হচ্ছে লেটিন কথা, রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরইজি। তো এখন সেটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত, একটা পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন? না, ঠিকই আছে। এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক। প্রথম আলো ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের। আচ্ছা আমি বলি, প্রথম ছাপায় নাই, কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সনে আমার শেষ লেখা। তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। কারণ আমরা সমালোচনা করবো, পত্রিকাকে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তা গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয়
সঠিক পন্থা নয়। এই গরু জিনিসটা একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে। ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই কাহিনীগুলো খবর হয় নাই? এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করতে প্রতিও দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি, আচ্ছা। তাদের প্রতীকী জিয়াফত করবো, শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে। এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভুল চিন্তাই করেছেন। না, কিন্তু স্যার অনেকে আবার বলছেন যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক, আপনি ঠিকই বলেছেন স্যার, 2008 সালের পর থেকে আপনার লেখা ছাপে না, আরো অনেকের লেখা ছাপে না, তাদের সাথে কোনো রকম মানে সেই প্রসঙ্গে স্যার না যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা, আরেকটা গরু দিতে পারতো কিনা। সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কিন্তু একই সাথে আমি বলবো কি, যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি, লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল। যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো, আমি হয়তো বাংলাদেশের থেকে চলে যেতাম, মানসিকভাবে চলে গেছিলাম। তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ। প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা